আজকের এই প্রতিবেদন শুরু করতে চাই একটি সংখ্যা দিয়ে। সংখ্যাটি হলো ১০। মাত্র ১০টি বছর। এই ১০ বছরে বাংলাদেশে চালের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, তেলের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, বাড়ি ভাড়া বেড়েছে দ্বিগুণেরও বেশি, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে ৩ গুণ, ৩ গুণ, চিকিৎসার ব্যয় বেড়েছে কয়েক গুণ। কিন্তু সরকারি কর্মচারীর বেতন বেড়েছে মাত্র ২০ থেকে ৩০%। এই একই তথ্যই বলে দেয় দেশের ১৫ লাখেরও বেশি সরকারি কর্মচারী এবং তাদের কোটি কোটি পরিবারের সদস্য গত ১০ বছরে কতটা কঠিন জীবন পার করেছেন। কিন্তু আজ সেই ১০ বছরের কষ্টের একটি সমাধানের পথ খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আজ দেশের উচ্চ আদালত এমন একটি পদক্ষেপ নিয়েছে যা এই দেশের প্রশাসনিক এবং বিচারিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। আদালত জাতীয় পে কমিশনকে একটি অত্যন্ত কঠোর আইনি নোটিশ জারি করেছে। সেই নোটিশে সুস্পষ্টভাবে বলা হয়েছে আগামী মাত্র ২ কর্মদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে এবং এই নির্দেশ পালন না করলে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিশের খবর সারা দেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা অভূতপূর্ব। একদিকে পে কমিশনের দপ্তরে নেমে এসেছে যুদ্ধকালীন তৎপরতা, অন্যদিকে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ, উত্তেজনা এবং নতুন আশার আলো। অনেকের চোখে জল, অনেকের মুখে হাসি, অনেকে বলছেন এতদিনে মনে হলো আমাদের দিকে কেউ তাকালো। এই ঐতিহাসিক মুহূর্তকে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের বিষয়টার গভীরে যেতে হবে। শুধু আজকের খবর জানলেই হবে না, এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো সেই ইতিহাস জানতে হবে। কতটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে আসা হয়েছে সেটা বুঝতে হবে এবং এরপর কি হতে পারে সেটাও জানতে হবে। আজকের প্রতিবেদনে সেই পুরো চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরা হবে। বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর গল্পটা আসলে একটি বারবার পুনরাবৃত্তি হওয়া চক্রের গল্প। এই চক্রটা এভাবে চলে: একটি নতুন পে স্কেল আসে, কর্মচারীরা খুশি হন, কিছুদিন স্বস্তিতে থাকেন, তারপর আস্তে আস্তে মূল্যস্ফীতি বাড়তে থাকে, জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকে, কিন্তু বেতন সেই একই জায়গায় থাকে। ফলে আবার কষ্ট শুরু হয়, আবার দাবি ওঠে, আবার আন্দোলন হয়, আবার কমিশন গঠিত হয় এবং আবার একটি নতুন পে স্কেলের অপেক্ষা। এই চক্র স্বাধীনতার পর থেকে চলে আসছে। সর্বশেষ এই চক্রটা শুরু হয়েছিল ২০১৫ সালে। সেই বছর অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেই সময় কর্মচারীরা বেশ খুশি হয়েছিলেন, কারণ বেতন ভালোভাবেই বেড়েছিল। কিন্তু এরপর থেকেই শুরু হলো সমস্যা। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোটামুটি চলছিল, কিন্তু ২০২০ সালে করোনা মহামারী এলো, পুরো বিশ্বের অর্থনীতি ধাক্কা খেল, বাংলাদেশেও মূল্যস্ফীতি বাড়তে শুরু করলো। তারপর ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট এলো। বাংলাদেশে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ল, বিদ্যুতের দাম বাড়ল, গ্যাসের দাম বাড়ল। এইসব মিলিয়ে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে মূল্যস্ফীতি ছিল ঐতিহাসিকভাবে উঁচুতে। অনেক মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০%-এরও বেশি। এই অসাধারণ মূল্যবৃদ্ধির মুখে সরকারি কর্মচারীরা একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ক্রমাগত সরকারের কাছে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিল। তারা পরিসংখ্যান তুলে ধরছিলেন, হিসাব দেখাচ্ছিলেন যে তাদের বেতন দিয়ে সংসার চলছে না। বিভিন্ন গণমাধ্যমে তাদের কষ্টের কথা তুলে ধরা হচ্ছিল। ধীরে ধীরে বিষয়টা জনমানসে আলোচনার বিষয়ে পরিণত হচ্ছিল। এই পরিস্থিতিতে সরকার জাতীয় পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। কমিশন গঠিত হয় এবং কাজ শুরু করে। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করে, তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে, বিভিন্ন দেশের বেতন কাঠামো পর্যালোচনা করে। কিন্তু মাস পেরিয়ে যায়, ৬ মাস পার হয়, চূড়ান্ত প্রতিবেদন আসে না। কেন আসে না সেটা নিয়ে নানা কথা আছে। কেউ বলছেন বিভিন্ন মহলের মধ্যে বেতন বৃদ্ধির হার নিয়ে মতভেদ ছিল। কেউ বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল না, কারণ বাড়তি ব্যয়ের অর্থায়ন নিয়ে উদ্বেগ ছিল। কেউ বলছেন রাজনৈতিক পরিবর্তনের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস কেউ করছিলেন না। যে কারণেই হোক, ফলাফল একটাই ছিল: কর্মচারীরা তাদের প্রতীক্ষিত পে স্কেল পাচ্ছিলেন না। এই অবস্থায় যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, তখন কেউ একজন সিদ্ধান্ত নিলেন,
বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার একটি রিট পিটিশন দায়ের করা হলো। আদালত সেই রিট আমলে নিল, বিষয়টি শুনল, বিশ্লেষণ করল এবং আজকের এই ঐতিহাসিক নির্দেশ দিল। আদালতের এই নির্দেশনার পেছনে যে যুক্তি এবং বিবেচনা কাজ করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত মনে করেছে যে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা কেবল প্রশাসনিক বিষয় নয়, এটা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে বলে যে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বাধ্য। এর মধ্যে আছে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। একজন সরকারি কর্মচারী যখন তার বেতন দিয়ে পরিবারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছেন না, তখন রাষ্ট্র তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার বিরুদ্ধে বিচার বিভাগের হস্তক্ষেপ করা শুধু ক্ষমতার মধ্যে নয়, এটা দায়িত্বের মধ্যেও পড়ে। এই বিবেচনায় আদালত পে কমিশনকে কঠোর নির্দেশ দিয়েছে। 2 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চেয়েছে এবং না দিলে আদালত অবমাননার হুঁশিয়ারি দিয়েছে। আদালত অবমাননার বিষয়টি কতটা গুরুতর সেটা অনেকে হয়তো পুরোপুরি বোঝেন না। বাংলাদেশের আইনে আদালত অবমাননা একটি অত্যন্ত গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি আদালতের নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে পারে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে জরিমানা এবং কারাদণ্ড দুটোই হতে পারে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই ধরনের মামলায় সরকারি মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাকেও দণ্ডিত করার নজির আছে। একজন সরকারি কর্মকর্তার জন্য এই পরিণতি শুধু আইনগত সমস্যা নয়, এটা তার পুরো পেশাগত জীবনের জন্য একটি বিশাল আঘাত। কারণ আদালত অবমাননার রেকর্ড থাকলে পদোন্নতি কার্যত অসম্ভব হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কঠিন হয়, সরকারি মহলে সুনাম নষ্ট হয়। এই কারণেই পে কমিশনের কর্মকর্তারা নোটিশ পাওয়ার পর থেকে অত্যন্ত সতর্ক এবং তৎপর হয়ে উঠেছেন। পে কমিশনের ভেতরের সূত্র থেকে আজ যে তথ্য পাওয়া যাচ্ছে তা সত্যি নজিরবিহীন। নোটিশ হাতে পাওয়ার পর থেকে কমিশনের গোটা পরিবেশ বদলে গেছে। চেয়ারম্যান নিজে প্রতিটি সদস্যকে ব্যক্তিগতভাবে ডেকেছেন। সকাল, বিকেল, রাত, দিন বলে কিছু নেই, সবাই কাজে লেগে গেছেন। কমিশনের প্রতিটি বিভাগে এখন একই ছবি। কম্পিউটারের পর্দায় সংখ্যার সমুদ্রে ডুবে আছেন কর্মকর্তারা। গ্রেড কাঠামো চূড়ান্ত হচ্ছে, বেতনের হিসাব মেলানো হচ্ছে, ভাতার পরিমাণ নির্ধারণ হচ্ছে, আর্থিক প্রভাবের বিশ্লেষণ হচ্ছে, প্রতিবেদনের ভাষা পরিমার্জন হচ্ছে। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এই বিশাল কাজটা সম্পন্ন করতে হবে। চাপটা অসাধারণ, কিন্তু বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন এই দৃশ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরছে। কাজটা আসলে অনেক আগেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। ৬ মাসের কাজে কমিশন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে, বিশ্লেষণ করেছে, একটি খসড়া তৈরি করেছে। শুধু চূড়ান্ত করে জমা দেওয়ার বিষয়টাই ঝুলেছিল। নানা কারণে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিল না। আদালতের চাপে সেই অচলাবস্থা ভেঙেছে। এখন ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হওয়া উচিত। এটা কমিশনের সক্ষমতার সমস্যা ছিল না, ছিল ইচ্ছা এবং সিদ্ধান্ত নেওয়ার সমস্যা। আদালত সেই সমস্যার সমাধান করে দিল। সারা দেশ থেকে সরকারি কর্মচারীরা আজ তাদের অনুভূতি প্রকাশ করছেন। প্রতিটি কথাতেই আছে দীর্ঘ কষ্টের ছাপ, আছে নতুন আশার আলো। লক্ষ্মীপুরের একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কাজ করি আমরা, কিন্তু আমাদের নিজেদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা যাচ্ছিল না। আজকের এই খবর মনে করিয়ে দিল যে বিচার বিভাগ সবার জন্য সমানভাবে কাজ করে। ব্রাহ্মণবাড়িয়ার একজন সরকারি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক বলেছেন, আমি তরুণদের কারিগরি দক্ষতা শেখাই, তারা ভালো আয় করছে, কিন্তু আমি তাদের শিক্ষক হয়ে আর্থিক সংকটে দিন পার করছি। এই অসঙ্গতি আজ দূর হওয়ার পথে। চাঁপাইনবাবগঞ্জের একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেছেন, কৃষকদের ফসল বাড়ানোর পরামর্শ দিই, কিন্তু নিজের সংসারের ফসল ঘরে তুলতে পারছি না বলতে গেলে। নতুন পে স্কেলের এই আশার খবর মনে সত্যিকারের আনন্দ দিল। মৌলভীবাজারের একজন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বলেছেন, দেশের পরিবেশ রক্ষা করি, গাছ রক্ষা করি, পাহাড় রক্ষা করি, কিন্তু নিজের সংসার রক্ষা করতে পারছি না ঠিকমতো। এই অবস্থার পরিবর্তন এখন আসছে বলে মনে হচ্ছে। পিরোজপুরের একজন সমবায় বিভাগের কর্মকর্তা বলেছেন, মানুষকে একসঙ্গে কাজ করার শক্তি দিই, কিন্তু নিজেই একা একা কষ্টের সঙ্গে লড়ছি।
আদালতের এই নির্দেশনা আমাদের সবার জন্য একটি নতুন দিনের সূচনা করতে পারে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আজ এক অসাধারণ উচ্ছ্বাস নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সংঘের কেন্দ্রীয় কমিটির একজন প্রবীণ নেতা বলেছেন, আমি ৩০ বছর ধরে কর্মচারীদের অধিকারের আন্দোলন করছি, অনেক সংগ্রাম করেছি, অনেক হতাশ হয়েছি, কিন্তু আজকের মতো এত আনন্দিত কখনো হইনি। আদালত আমাদের লড়াইকে সম্মান দিল। এটা শুধু পে স্কেলের বিজয় নয়, এটা ন্যায় বিচারের বিজয়। বাংলাদেশ সরকারি শিল্প কর্মচারী ফেডারেশনের একজন নেতা বলেছেন, সরকারি কলকারখানায় যারা কাজ করেন তারা দেশের শিল্প খাতকে টিকিয়ে রাখছেন, কিন্তু তাদের মজুরি এত কম যে তারা অনেকে বেসরকারি কারখানায় চলে যেতে বাধ্য হচ্ছেন। নতুন পে স্কেল এই সমস্যার সমাধান করবে। বাংলাদেশ সরকারি নার্সিং সমিতির একজন নেতা বলেছেন, করোনাকালে আমাদের সদস্যরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রোগীদের সেবা করেছেন, কিন্তু তাদের বেতন যা তাতে সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়। আদালতের এই পদক্ষেপে আশা করছি এবার তারা ন্যায্য পাওনা পাবেন। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিচ্ছেন। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের অর্থনৈতিক প্রভাব বহুমুখী হবে। স্বল্প মেয়াদে সরকারের বাজেটে চাপ পড়বে, কিন্তু দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে, দেশীয় উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক গতিবেগ তৈরি হবে। একজন বিশিষ্ট সাংবিধানিক আইনজীবী বলেছেন, আদালতের এই সিদ্ধান্ত বাংলাদেশের আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির। এটা প্রতিষ্ঠা করল যে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য বেতন দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এবং এই বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার বিরুদ্ধে আদালত হস্তক্ষেপ করতে পারে। একজন বিশিষ্ট প্রশাসনিক বিশ্লেষক বলেছেন, এই ঘটনা বাংলাদেশের প্রশাসনিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এতদিন দায়িত্ব এড়ানো এবং সিদ্ধান্ত না নেওয়ার যে সংস্কৃতি ছিল, সেটার বিরুদ্ধে আদালত একটি শক্তিশালী বার্তা দিল। নতুন পে স্কেলে বেতন কতটা বাড়বে সেটা নিয়ে সারা দেশে তুমুল আলোচনা চলছে। প্রতিটি সরকারি অফিসের করিডোরে, প্রতিটি চায়ের দোকানে এই আলোচনা। বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে কিছু সম্ভাব্য পরিবর্তনের কথা বলা যায়। তবে এটা মনে রাখতে হবে যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিবেদন এবং সরকারের ঘোষণার পরেই জানা যাবে। সর্বনিম্ন গ্রেডের বেতন অন্তত দ্বিগুণ হওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন, কারণ বর্তমান সর্বনিম্ন বেতনে একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব। উচ্চতর গ্রেডেও উল্লেখযোগ্য বৃদ্ধি হবে, তবে হার ভিন্ন হতে পারে। বাড়ি ভাড়া ভাতা বর্তমান মূল বেতনের ৪৫% থেকে বাড়িয়ে ৬০ থেকে ৭০% নিয়ে যাওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চিকিৎসা ভাতা বর্তমান মাসিক ১৫০ টাকা থেকে কয়েক গুণ বাড়ানো দরকার। যাতায়াত ভাতাও বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমানের চেয়ে বেশি হওয়া দরকার, যা মূল্যস্ফীতির সঙ্গে কিছুটা হলেও তাল মেলাতে পারে। পে কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর সরকারকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেটাও গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয় প্রতিবেদন পর্যালোচনা করবে, মন্ত্রিপরিষদ বিভাগে আলোচনা হবে, শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, তারপর সরকারি গেজেটে নতুন বেতন কাঠামো প্রকাশ করা হবে। এই পুরো প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করা হলে ২ থেকে ৩ মাসের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া সম্ভব। অর্থাৎ যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে কর্মচারীরা নতুন বেতনে বেতন পেতে শুরু করতে পারবেন। বকেয়ার বিষয়ে বলতে হয় যে সাধারণত নতুন পে স্কেলের কার্যকর তারিখ থেকে হিসাব করা হয়। সরকার যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কার্যকর ঘোষণা করে তাহলে সেই তারিখ থেকে বকেয়া পাওয়া যাবে। তবে এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আজকের এই পুরো পরিস্থিতি পর্যালোচনা করলে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা বেরিয়ে আসে। প্রথম শিক্ষা হলো, ন্যায্য দাবির জন্য ধৈর্য ধরে লড়াই করলে একদিন ফলাফল আসে। দেশের সরকারি কর্মচারীরা বছরের পর বছর ধরে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেছেন। আজ তার একটি বড় স্বীকৃতি এলো। দ্বিতীয় শিক্ষা হল, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের হাতে অনেক হাতিয়ার আছে। শুধু নির্বাহী বিভাগ নয়, বিচার বিভাগও নাগরিকের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে। আজ সেটাই প্রমাণিত হল। তৃতীয় শিক্ষা হল, জবাবদিহিতার ব্যবস্থা থাকলে প্রশাসন অনেক দক্ষভাবে কাজ করতে পারে। মাসের পর মাস যে কাজ হচ্ছিল না, আদালতের একটি নির্দেশে সেটা ৪৮ ঘন্টায় করার প্রস্তুতি হয়ে গেছে। এটা প্রমাণ করছে যে সমস্যাটা সক্ষমতার ছিল না,
ইচ্ছা এবং চাপের ছিল। আগামী ৪৮ ঘন্টা এই দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে পে কমিশন যদি আদালতের নির্দেশ মেনে প্রতিবেদন জমা দেয় তাহলে একটি বড় বাধা দূর হবে। সরকার যদি সেই প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় তাহলে এই বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া সম্ভব। আর সেটা হলে দেশের কোটি কোটি মানুষের জীবনে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য লক্ষ লক্ষ রহিমা বেগম, করিম সাহেব শফিক স্যার এবং রাফিয়া আপার মতো মানুষ অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার শেষ এবার হোক, তাদের কষ্টের অবসান এবার হোক, তাদের স্বপ্ন এবার পূরণ হোক। এই প্রত্যাশা নিয়েই আজকের প্রতিবেদন শেষ করছি। আর যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনাদের কাছে সেই খবর পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। তাই আমাদের সঙ্গেই থাকুন।